ওয়েল, তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা থেকে। এটা শুরু করবার আগে একবার আমরা দেখে নিই যে কি কি আমাদের টপিক কভার হয়েছে। একদম শুরু থেকে সিগনিফিকেন্ট ফিগার কভার হয়েছে, তারপরে এসেছিল লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস, 5টা সূত্র ছিল। কি কি সূত্র? একটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, স্থির অনুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, গুণ অনুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, মিথ্যানুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, আর গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র বা ল অফ কম্বাইনিং ভলিউম। এটা ছিল 5টা সূত্র। তারপরে এসেছিল অ্যাটমিক ওয়েট কি, মলিকুলার ওয়েট কি, অ্যাটম কি, মলিকুল কি এবং অ্যাভোগাড্রো হাইপোথিসিস, যেখান থেকে আমরা প্রথমবার মলিকুলার ফর্মুলা যে H2Cl2 তাদের অ্যাটমিসিটি বা পারমাণবিকতা যে 2, 3 এগুলো বুঝতে পেরেছিলাম। তাহলে এটা এসেছিল, মানে পরপর এসেছিল অ্যাটম কি, মলিকুল কি, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, সেখান থেকে আমরা অ্যাটম বা মলিকুলার ফর্মুলাগুলো পেয়েছিলাম, এবং তারপরে হচ্ছে অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট। তারপরে দেখেছিলাম মলিকুলার ওয়েট ক্যালকুলেশন কেমন করে করে। ক্যালকুলেশন আবার দুটো মেথড ছিল, একটা যে ফর্মুলা যদি জানা থাকে, যেরকম H2SO4 ফর্মুলা জানা আছে, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন কেমন করে করে, যার জন্য অ্যাটমিক ওয়েট গুলো মুখস্থ রাখতে হয়। আর একটা দেখেছিলাম হচ্ছে ক্যালকুলেশন করব কিন্তু ফর্মুলা জানা নেই, সেখানে অনেকগুলো মেথড দেখেছিলাম, মুলার ভলিউম মেথড, র্যাগনল্ডস মেথড, গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্রাহামের ডিফিউশন বা ব্যাপন সূত্র, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এরকম অনেকগুলো ফর্মুলা থ্রু দিয়ে, অনেকগুলো মেথডের থ্রু দিয়ে আমরা দেখেছিলাম মলিকুলার ওয়েট যদি ফর্মুলা না জানা থাকে তাহলে কেমন করে বের করতে হয়। তারপরে আমরা দেখলাম মোলের ধারণা, যে মোল, 1 মোল বলতে কি কি বোঝানো হয়। 1 মোল মানে তার ভর কত অ্যাটম হলে বা মলিকুল হলে, 1 মোল মানে তার আয়তন কত কোনো গ্যাস হলে এসটিপি তে, আর 1 মোল হলে তার মধ্যে কণা সংখ্যা বা অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা, কতগুলো সংখ্যা আছে। এই 1 মোলের সম্পূর্ণ ধারণা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েটের একটা এমনি ক্যালকুলেশন দেখেছিলাম, সঙ্গে কিছু ফর্মুলা দেখেছিলাম যে ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে ক্যালকুলেট করতে হয়। লবণের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন, সল্টের জন্য, তারপরে অ্যাসিডের জন্য কেমন, বেস বা ক্ষারের জন্য কেমন, কোন অ্যাটম বা আয়ন আছে তার জন্য কেমন, পলিঅ্যাটমিক আয়ন আছে CO3 2 SO4 2 ওদের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কেমন করে ক্যালকুলেট করতে হয়। এই পুরো জায়গাটা অবধি আমাদের কভার হয়েছিল। আজকে আমরা প্রথম শুরু করছি এই এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা দিয়ে, তারপরে আমরা চলে যাব শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন। তো চল আমরা প্রথমে দেখে নিই এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা, এর রুলটা পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করছি, জিনিসটা কি বুঝে নেওয়ার চেষ্টা করছি। তার জন্য আমরা প্রথমে দুটো ফর্মুলা লিখবো। নাম্বার 1 ফর্মুলাটা হচ্ছে, বাংলাতেও লেখা আছে ইংলিশে লিখতে পারি, এই যে এই দুটো ফর্মুলা। সেটা কি? প্রথম ফর্মুলাটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, মানে কোন একটা মলিকুলের যে ফর্মুলাটা কি করে পাওয়া যায়? মলিকুলার ফর্মুলা পাওয়া যায় হচ্ছে যেটা তোমার এই স্থূল সংকেত, মানে এম্পিরিক্যাল ফর্মুলা যেটা আছে, এম্পিরিক্যাল ফর্মুলা যেটা কিনা ড্রাফট, যেটা কিনা মেন নয়, যেটা কিনা ড্রাফট করা হয়েছে, রাফ করা হয়েছে, এম্পিরিক্যাল ফর্মুলা যেটা আছে তার উপরে হোল এন করে দিতে হবে। এন ইনটু লেখা আছে যদিও বাট হোল এন করতে হবে। মানে কোন একটা মলিকুলার ফর্মুলা পেতে গেলে আমাদের তার এম্পিরিক্যাল ফর্মুলা জানতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলার উপরে হোল এন করলে আমরা পেয়ে যাবো মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলাকে বলা হচ্ছে স্থূল সংকেত, আর মলিকুলার ফর্মুলাকে বলা হচ্ছে আণবিক সংকেত। এটা একটা ফর্মুলা। 2 নম্বর ফর্মুলায় এন এর মানটা বেরোবে কি করে? এন এর মানটা বেরোবে হচ্ছে মলিকুলার ওয়েট থেকে। মলিকুলটার যে মলিকুলার ওয়েট, যে মলিকুলার ওয়েটটা আমরা ফর্মুলা ছাড়াও অনেকভাবে বার করতে পারি, তো কোনোভাবে বের করেছি, ধরো মলিকুলার ওয়েট যেটা হবে, সেই মলিকুলার ওয়েটটা হবে n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলার যে মলিকুলার ওয়েটটা, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট, এই ইকুয়েশনটা থেকে আমরা n এর ভ্যালু বের করতে পারি। এবার আমরা দেখবো কেমন করে পুরো জিনিসটা হয়। তাহলে দুটো ফর্মুলা থাকছে, বাংলায় লিখলে এটা লিখতে পারো, ইংলিশে লিখলে এটা লিখতে পারো। মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সেটা হবে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলার উপরে হোল এন চাপালে পাওয়া যাবে, আর মলিকুলার ওয়েটটা পাওয়া যাবে হচ্ছে n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট থেকে। এইখান থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলাটা এনটা বের করতে পারবো। এনটা বের করলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা জানা থাকলে ওখান থেকে আমরা মলিকুলার ফর্মুলা বের করতে পারবো। ক্লিয়ার হয়েছে? ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে কেমন করে করতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে গ্লুকোজকে, উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে গ্লুকোজকে। ঠিক আছে? সো গ্লুকোজের এমনিতে ফর্মুলাটা বল কি? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের এমনি ফর্মুলা। তো সেই ফর্মুলাটাকে নিয়ে, সেই ফর্মুলাটা কি ফর্মুলা? মলিকুলার ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা? সেটা অ্যাকচুয়াল গ্লুকোজের ফর্মুলা। এই বল, গ্লুকোজের অ্যাকচুয়াল ফর্মুলা তাহলে কি? C6H12O6 লেখা হয়েছে ফর্মুলাগুলো, এই দুটো ফর্মুলা লিখেছিস। তাহলে এবার গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, তাকে নিয়ে আমরা এক্সাম্পল স্টাডি করতে চলেছি। সো চেঞ্জ করছি, চেঞ্জ করবো। চল তাহলে গ্লুকোজকে নিয়ে আমরা এক্সাম্পল স্টাডি করছি। সো গ্লুকোজের ধর ফর এক্সাম্পল তোকে এটা বলে দিয়েছে গ্লুকোজের অ্যাকচুয়াল ফর্মুলা তো জানি না, কি জানি না, ফর্মুলা জানি না, বলে দিয়েছে গ্লুকোজের, ধর বলে দিল গ্লুকোজের আণবিক ভর বা মলিকুলার ওয়েট, এটা ধর কোনোভাবে তুই জানতে পেরেছিস বিভিন্ন রকম, মানে ফর্মুলা থেকে অবশ্যই জানতে পারিস, কারণ গ্লুকোজের ফর্মুলা তুই জানা নেই।
জানতে পেরেছি অন্যান্য বিভিন্ন মেথড থেকে, ওই গ্রাহামস ল অফ ডিফিউশন আছে, তারপরে মোলার ভলিউম মেথড আছে, তারপরে র্যাগনলস মেথড আছে, এটা ওটা আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে। সো বিভিন্ন রকম ইকুয়েশন যেগুলো আছে যেখান থেকে মলিকুলার ওয়েট বের করি, সেইখান থেকে তুই জানতে পেরেছিস যে মলিকুলার ওয়েট বা আণবিক ভর অফ গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর কত, গ্লুকোজের আণবিক ভর 180, এটা তুই জানতে পেরেছিস কোনোভাবে। তাহলে গ্লুকোজের আণবিক ভর কত জানতে পেরেছিস? এটা কি ফর্মুলা জানিস বলে জানতে পেরেছিস? না, অন্য কোনো মেথডে বের করেছিস, বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি বের করেছিস, বা অন্য কোনো মেথডে, ঠিক আছে, অন্য যে কোনো রকম মেথডে তুই বের করেছিস গ্লুকোজের, বা হয়তো বলে দিয়েছে ডাইরেক্টলি গ্লুকোজের আণবিক ভর বা মলিকুলার ওয়েট বলে দিয়েছে 180, ঠিক আছে। আর একটা জিনিস জানতে পেরেছিস, গ্লুকোজের মধ্যে কার্বন, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা, মানে এক্সাম্পলটা চলছে একে নিয়ে, গ্লুকোজে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এবং এদের রেশিওটা জানতে পেরেছিস 1:2:1, এই রেশিওটা জানতে পেরেছিস। যে গ্লুকোজে, এটাও কি করে জানতে পেরেছিস? কোশ্চেনে বিভিন্ন ডেটা দেওয়া আছে, সেই ডেটা থেকে এটা বের করেছিস। কি বের করেছিস? গ্লুকোজে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনে এদের রেশিও কত? 1:2:1। বেশ, এখান থেকে তাহলে বল কার্বন কটা আছে বলে মনে হচ্ছে? একটা। হাইড্রোজেন কটা আছে বলে মনে হচ্ছে? দুটো। অক্সিজেন কটা আছে বলে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কি গ্লুকোজে এইগুলো আছে, না এই অনুপাতে আছে, এই রেশিওতে আছে? তাহলে এই ইনফরমেশনটা থেকে যে ফর্মুলাটা আমরা আন্দাজ করতে পারি সেটাকেই বলে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। এই রেশিও থেকে, এই অনুপাত থেকে যে ফর্মুলা আমরা আন্দাজ করতে পারি তাকেই বলবো হচ্ছে আমরা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। বলে এটা কি গ্লুকোজের ফর্মুলা? এই ফর্মুলাটা কি গ্লুকোজের ফর্মুলা? কিন্তু এই অনুপাত থেকে এটাই পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? কার্বন কটা আছে? একটা পাওয়া যাচ্ছে, কিন্তু কার্বন কি আসলে একটা আছে? গ্লুকোজে কটা কার্বন আছে? 6টা, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের অ্যাকচুয়াল ফর্মুলা। কিন্তু আমরা কি গ্লুকোজের অ্যাকচুয়াল ফর্মুলা বের করলাম, না অনুপাতগুলো থেকে একটা রাফ ফর্মুলা বের করলাম? ওই রাফ ফর্মুলাটাকে কি বলে? এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। মোটামুটি একটা আন্দাজ পেলাম। তাহলে গ্লুকোজে আছে হচ্ছে, গ্লুকোজের তাহলে দাঁড়াচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O। ক্লিয়ার? গ্লুকোজের তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কত দাঁড়াচ্ছে? CH2O। এবার আমাকে এনটা বের করতে হবে। আণবিক সংকেত কেমন করে বেরোবে? মলিকুলার ফর্মুলা কেমন করে বেরোবে? একটু আগে আমরা ফর্মুলা লিখেছি, এই যে CH2O এম্পিরিক্যাল ফর্মুলা, এর উপরে হোল এন করতে হবে, হ্যাঁ কিনা বল? একটু আগে ফর্মুলা দেখেছি তো। তাহলে আণবিক সংকেতটা যেটা জানি না, গ্লুকোজের আণবিক সংকেত এখনো জানি, গ্লুকোজের আণবিক সংকেত জানি না, তাহলে আণবিক সংকেতটা বেরোবে কেমন করে? এই এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত বা রাফ যেটাকে বলছি, সেই রাফ ফর্মুলার উপরে হোল এন করতে হবে। সেই রাফটার উপরে হোল এন করলে অ্যাকচুয়ালটা বেরোবে। ক্লিয়ার? রাফটার উপরে হোল এন করতে হবে, তাহলে অ্যাকচুয়ালটা বেরোবে। রাফটা পেয়েছি কোত্থেকে? এই অনুপাতটা থেকে রাফটা পেয়েছি। এই অনুপাতটা পেয়েছি কোত্থেকে? কোশ্চেনে কিছু ডেটা দেওয়া আছে, সেইখান থেকে এটা বের করেছি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে এতদূর অবধি? আচ্ছা, এবারে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করছি, সেটা হচ্ছে এই এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ওয়েট কত, যাকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বলবো। এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেতের আণবিক ভর। এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে বল এইটার আণবিক ভর কত হচ্ছে? মলিকুলার ওয়েট, ওটা তো অ্যাকচুয়াল আণবিক। কোনটা বল? ম্যাডাম ফর্মুলাটা ছিল, এটা তো ওয়েটটা বের করছি। ফর্মুলাটা আলাদা আর মলিকুলার ওয়েটটা আলাদা না। ফর এক্সাম্পল H2SO4, তার সালফিউরিক অ্যাসিড ফর্মুলা কি? সালফিউরিক অ্যাসিডের ফর্মুলাটা কি? এই কি রে, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি? H2SO4। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি? আর সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বা আণবিক ভর কত? 98। অনেকবার বের করেছিস। দুটো কি এক জিনিস না আলাদা জিনিস? একটা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে মলিকুলার ওয়েট। তাহলে এটা কি লিখেছি? ফর্মুলাটা কত? এম্পিরিক্যাল ফর্মুলা যেটা, তার উপরে হোল এন করলে যেটা পাওয়া যাবে সেটাই। কারণ একটু আগে তো তুই এটা লিখলি, হ্যাঁ কিনা বল? ফর্মুলা কেমন করে পাওয়া যায়? সংকেত কেমন করে পাওয়া যায়? সংকেত ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইনটু স্থূল সংকেত, কিনা? স্থূল সংকেতটা কত? CH2O, হ্যাঁ কিনা? তারপরে হোল এন করবি, তবেই তো আণবিক সংকেত পাবি। আচ্ছা, তোর মনে হয় এখানে কনফিউশন হচ্ছে। এই ফর্মুলা আর এই ফর্মুলা এক জিনিস নয়। এই ফর্মুলা মানে সংকেত, এই ফর্মুলাটা সূত্র। দুটোকেই ফর্মুলা বলছি, এইটা হচ্ছে সংকেতের কথা বলছি। এটা সংকেত মানে আণবিক সংকেত, আর আণবিক সংকেতটা বেরোচ্ছে এই সূত্র দিয়ে।
এটা হচ্ছে সূত্র ফর্মুলা সেইটা, ঠিক আছে? ইয়েস। তাহলে পরের নিয়মটা কি ছিল তুই বল, এটা তো প্রথম নিয়মটা ছিল, পরের সূত্রটা কি ছিল? ইকুয়াল টু, ঠিক আছে সেটাই লিখছি। তাহলে এম্পিরিক্যাল মানে পরেরটা লিখবো কি, n ইনটু যৌগের স্থূল সংকেত ভর ইকুয়াল টু হবে যৌগের আণবিক ভর, এটাই হবে কিনা? তার জন্য স্থূল সংকেত ভরটা বের করতে হবে কিনা, এই স্থূল সংকেত ভরই বের করছি। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেত ভর, সেটা কেমন করে বের করব? স্থূল সংকেতটা কি বল, CH2, হ্যাঁ কিনা? এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেতটা কি? স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা কত? CH2O। তাহলে এর আণবিক ভর বের কর। কার্বন কত অ্যাটমিক নাম্বার? 12। হাইড্রোজেন কত? 1। আর অক্সিজেন কত? 16। সব ভুলে মেরে দিয়েছে, শুভম তো সব ভুলে গিয়ে বসে আছে। কতবার করে মুখস্থ করতে বলেছি? কার্বন কত? 12। হাইড্রোজেন কত? 1, দুটো আছে। অক্সিজেন কত? 16। যোগ করে বল কত হচ্ছে? তাড়াতাড়ি করে না, যোগ। 16 12 প্লাস 2 কত হয়? 14। 14 আর 16 কত হয়? তাহলে স্থূল সংকেত ভর বা এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত দাঁড়ালো? 30। এবার আমরা দ্বিতীয় সূত্র ইউজ করছি। সেকেন্ড সূত্র কি বলছে? সেকেন্ড সূত্র বলছে মলিকিউলার ওয়েট বা আণবিক ভর ইজ ইকুয়াল টু n ইনটু স্থূল সংকেত ভর বা n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট। পরের সূত্রটা এটাই বলছে, হ্যাঁ কিনা বল? দুটো সূত্র ইউজ করেছি আমরা, একটা হচ্ছে এই সূত্রটা, এই ফর্মুলাটা, যেটা কিনা বলছে মলিকুলার ওয়েট বা আণবিক ভর ইজ ইকুয়াল টু n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেত ভর। আর একটা হচ্ছে এই সূত্রটা, যেটা বলছে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত ইজ ইকুয়াল টু হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেতের উপরে হোল n। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? অভিনব ক্লিয়ার? তোর ক্লিয়ার? এবারে বল মলিকুলার ওয়েট আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি, আণবিক সংকেত কত জানতে পেরেছি? মলিকুলার ওয়েট বিভিন্ন ভাবে জানতে পেরেছি 180 ইজ ইকুয়াল টু n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেত ভর কত বের করেছি? স্থূল সংকেত ভর বেরিয়েছে 30। তাহলে এখান থেকে n কত বের হচ্ছে? 180/30 কাটাকাটি করলে 6, n হচ্ছে 6। এবার n যদি 6 হয়, এবারে এইখানে আমি 6 পুট করতে পারি। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা বেরোবে CH2O হোল 6। CH2O হোল 6 মানে C6H12O6, এই বেরোলো প্রকৃত ফর্মুলা। গুণ করছি সবগুলোতে, C6H12O6, কারণ n হচ্ছে 6 বেরিয়েছে, n এর জায়গায় 6 মান বের করে দিচ্ছি। n এর মানটা কেমন করে বেরিয়েছে? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? যদি মাথায় ঢুকে থাকে তাহলে আমি একটা দিচ্ছি, সেটা করবে। এটা এক্সাম্পল 1 করে দে, এক্সাম্পল 2 একটা দিচ্ছি। এক্সাম্পল 2 তোমাকে বলে দিয়েছে যে বেনজিন একটা যৌগ। কি যৌগ বলেছে? বলেছে এই বেনজিন যৌগে কার্বন ইজ টু হাইড্রোজেন, এই রেশিওটা হচ্ছে 1:1। কার্বন ইজ টু হাইড্রোজেনের রেশিও কত? 1:1। সঙ্গে আর কি বলেছে? সঙ্গে বলে দিয়েছে বেনজিনের ভেপার ডেনসিটি বলে দিয়েছে, মানে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বের সঙ্গে মলিকুলার ওয়েটের একটা ফর্মুলা ছিল, কার মনে আছে? ভেরি গুড। তাহলে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে হচ্ছে তোমার 39। কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে তোমাকে বেনজিনের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত বের করতে হবে। বেনজিনের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত বের করতে হবে। ভালো করে দেখে নাও, বেনজিনের বলে দিয়েছে কার্বন ইজ টু হাইড্রোজেন রেশিওটা বলে দিয়েছে 1:1। ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 39। বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের একটা রিলেশন আছে, বের করে দেখ। ভুলে গেছিস সব? আণবিক ভর জানতে লাগবে, ঠিক যেরকম করে করলাম সেরকম করে করতে লাগবে। বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা ভালো করে ক্র্যাক কর। কি সম্পর্ক পেয়েছিস? বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, র্যাগনল্ডস মেথড। বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি, তার সঙ্গে আণবিক ভরের সম্পর্ক, যেখানে মুলার ভলিউম মেথড, গ্রাহামস ল অফ ডিফিউশন করেছিলাম, ওর আগে আগেই আছে।
এটা কি লেখা আছে, এটা কি লেখা আছে হেডিংটা? হ্যাঁ, তুল্যাঙ্ক ভরের আগেই আছে। না না, বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্ক নয়, এটা চেঞ্জ কর, চেঞ্জ কর, দেখি পরে যা। বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্ক কোথায় আছে? দাঁড়া দাঁড়া দেখতে দে। বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্ক চেঞ্জ কর। ওই তো বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্ক আমি দেখতে পেয়ে গেছি, তুই দেখতে পাচ্ছিস না। CO2 এর মলিকুলার ওয়েট 44, তাহলে CO2 এর বাষ্প ঘনত্ব ভেপার ডেন্সিটি 22। লিখিসনি পুরো সম্পর্কটাকে, যে মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে সম্পর্কটা। লিখিস না, মনে থাকবে কোত্থেকে। মলিকুলার ওয়েট বা আণবিক ভর ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, লিখে রাখ। আণবিক ভর ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে সম্পর্ক। আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আণবিক ভর ইজ ইকুয়াল টু বাষ্প ঘনত্ব দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আণবিক ভর বেরোবে। বের কর, তাড়াতাড়ি কর, তারপরে ফর্মুলা গুলো ইউজ কর, সূত্রগুলো ইউজ কর, যে তাড়াতাড়ি সলভ কর এবার। সো বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু বলেছে 39, তাহলে আণবিক ভর বা মলিকুলার ওয়েট হবে ইনটু 2 করতে হবে। ভেরি গুড। আণবিক ভর হচ্ছে 39 ইনটু 2 করতে হবে, কারণ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আণবিক ভর পেয়ে থাকি। দ্যাট ইজ, এটা বেরোলো 78, তাহলে আণবিক ভর বেরিয়ে গেল 78। এবারে স্থূল সংকেতটা বের করি, বা এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা কত হবে? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, এখান থেকে কি ফর্মুলা বেরোবে? CH, C1H1 বা CH। তাহলে স্থূল সংকেত বেরোলো CH। শুভম মাথায় ঢুকেছে? স্থূল সংকেত কত বেরোলো? CH। কেন? কার্বন কটা? একটা, হাইড্রোজেন কটা? একটা, তাহলে স্থূল সংকেত বেরোলো CH। তাহলে এখান থেকে বল স্থূল সংকেত ভরটা কত বেরোবে? এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট বা স্থূল সংকেত ভর, এটা কত বেরোবে? কার্বন কত? 12, হাইড্রোজেন কত? 1, কত হয় যোগ করে? 13। স্থূল সংকেত ভর বেরিয়েছে। এবারে পুরো ফর্মুলা ইউজ করছি, সেটা হচ্ছে আণবিক ভর ইজ ইকুয়াল টু n ইনটু স্থূল সংকেত ভর, হ্যাঁ কি না? তাহলে এনটা বের কর। আণবিক ভর ইজ ইকুয়াল টু n ইনটু স্থূল সংকেত ভর। আণবিক ভর মানে হচ্ছে মলিকুলার ওয়েট, দ্যাট ইজ ইকুয়াল টু n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। 78 ইজ ইকুয়াল টু n ইনটু 13। তাহলে n কত? n কত রে? ভেরি গুড। তাহলে ফাইনাল সংকেতটা কি হবে? আণবিক সংকেত কি হবে? স্থূল সংকেতের উপরে হোল n চাপাও। স্থূল সংকেত কত? CH। ভেরি গুড। সো বেনজিনের ফর্মুলা C6H6। মাথায় ঢুকেছে কেমন করে বেরোচ্ছে? আচ্ছা চল, এবার হেডিং দিয়ে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। আচ্ছা, এখানে কিছু ফর্মুলা টর্মুলা লেখা আছে, বাদ দে, আমরা এক্সাম্পল দেখে নিই। পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি আমাদের প্র্যাকটিস করতে হবে। আগে এক্সাম্পল দেখে নিন, তারপর একটা ফর্মুলাতে আসছি। ধর এক্সাম্পল 1 ধরলাম, জল আছে, ঠিক আছে। এবার জলের মধ্যে কি বের করতে হবে? জলের মধ্যে বের করতে হবে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত এন্ড অক্সিজেনের পার্সেন্টেজ কত, বের করতে হবে। যে জলের মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্টেজ থাকে এন্ড অক্সিজেন কত পার্সেন্টেজ থাকে, এটা তো বের করতে হবে। ক্লিয়ার? মাথা ঢুকেছে কি বের করতে হবে? বেশ, চল এবার কেমন করে বের করবো দেখ। টোটাল প্রথমে হাইড্রোজেনের আণবিক ভর বা জলের আণবিক ভর বা মলিকুলার ওয়েটটা বের কর। জলের আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত? হাইড্রোজেন হচ্ছে 1, কতগুলো আছে? 2টো। অক্সিজেন কত? 16, কতগুলো আছে? একটা। অ্যাড করলে কত হয়? 18। তাহলে জলের আণবিক ভর কত বেরোলো? 18। এই 18-র মধ্যে হাইড্রোজেন কতটুকু? মানে হাইড্রোজেনের ভাগ কত? 2। এই 18-র মধ্যে অক্সিজেনের ভাগ কত? তাহলে এবারে পার্সেন্টেজ বেরোবে। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন হবে হচ্ছে হাইড্রোজেনের অবদান 2, টোটাল অবদান 18 ইন্টু 100। ক্লিয়ার? পার্সেন্টেজ অক্সিজেন কেমন করে বেরোবে? অক্সিজেনের কন্ট্রিবিউশন 16, টোটাল 18 ইন্টু 100। পার্সেন্টেজ এরকম করে বের করতো। কার অবদান, মানে তার অবদান কত বাই টোটালটা কত ইন্টু 100, তাই তো নাকি রে?
মানে ধর ফর এক্সাম্পল একটা এক্সাম হয়েছে 50 মার্কসের, কত মার্কস এক্সাম হয়েছে, তুই পেয়েছিস 20, তোর অবদান কত 20, টোটাল কত ইন্টু 100 করলে পার্সেন্টেজ পাবো, হ্যাঁ কিনা, 20/50 ইন্টু 100 দ্যাট ইজ পার্সেন্টেজ হবে 40। ক্লিয়ার মাথায় ঢুকেছে? সো নিজের মার্কস বাই টোটাল মার্কস ইন্টু 100, সেরকমই নিজের আণবিক ভর, নিজের পারমাণবিক ভর বা আণবিক ভর বাই টোটাল আণবিক ভর ইন্টু 100। ক্যালকুলেট করে বল কত আসছে এগুলো, যদি করতে পারিস তাহলে পরেরটা দেবো। 2 নাম্বার কার্বন ডাই অক্সাইডে বের করতে বলবো। কার্বন ডাই অক্সাইডে তোমাকে পার্সেন্টেজ অফ কার্বন কত বের করে দিতে হবে এন্ড পার্সেন্টেজ অফ অক্সিজেন কত বের করে দিতে হবে। ভেরি গুড, 11.11% আসছে এটা। অন্যটা বল, 100 থেকে মাইনাস করলে অন্যটা পাওয়া যেত, হ্যাঁ কি না, টোটাল হবে 100, হাইড্রোজেন বেরিয়ে গেছে 11.11, তাহলে 100 থেকে মাইনাস করলেও পাওয়া যেত, এখান থেকেও পাওয়া যাবে 89.89 না 88.89 নাকি 89.89, 88 পয়েন্ট না 88.89। তোমার মাথায় ঢুকেছে? কেমন করে বের করলাম, মাথায় ঢুকেছে তো? হাইড্রোজেন কত কি করে বেরোলো, হাইড্রোজেনের ভাগ হচ্ছে 2, টোটাল হচ্ছে 18 ইন্টু 100, তাহলে বেরোলো হাইড্রোজেনের পার্সেন্টেজ। একইভাবে অক্সিজেনের আগে পার্সেন্টেজ সাইন দিস রে তুই, পার্সেন্টেজ অক্সিজেন পার্সেন্টেজ হাইড্রোজেন, এই যে পার্সেন্টেজ, শুধু হাইড্রোজেন বেরোচ্ছে না, শতকরা ভাগ বেরোচ্ছে, শতকরা সংযুতি। তাহলে জলের মধ্যে বল হাইড্রোজেনের শতকরা ভাগ কত, 11.11। জলের মধ্যে অক্সিজেনের শতকরা ভাগ কত, 88.89। দুজনকে যোগ করলেই দেখ 100 হয়ে যায়। ঠিক আছে, চল এবার পরেরটা কর। কার্বন ডাই অক্সাইডে কার্বনের শতকরা ভাগ বল, কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের শতকরা ভাগ বল। তার জন্য কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের কর, যেরকম করে করলাম একই রকম ভাবে আণবিক ভর বের কর, তার মধ্যে কার্বনের ভাগ কতটা, অক্সিজেনের ভাগ কতটা। আণবিক ভর বেরোলে বলবি কত বেরোচ্ছে। আই অভিনব, আণবিক ভর বেরোলে বলবি কত বেরোচ্ছে। ঠিক আছে, এই শুভম আণবিক ভর কত বেরোচ্ছে, তাড়াতাড়ি কর। কার্বন কত 12, অক্সিজেন কত, কতগুলো আছে 16 ইন্টু 2, যোগ করে বল কত হচ্ছে। এই 44-এর মধ্যে অক্সিজেন কতটা, 44-এর মধ্যে 44টা করতে অক্সিজেন থেকে কত বারটা এসছে, এই 44 বার করলি তাতে অক্সিজেনের ভাগ কতটা আছে, হ্যাঁ কার্বনের ভাগ কতটা আছে বল, তাহলে অক্সিজেনের ভাগ কতটা আছে 16, 2। 44-এর মধ্যে কার্বন থেকে কতটা এনেছিস, বাকিটা কোত্থেকে এনেছিস, সেটা কত, তাহলে 16, 2 আসছে কোত্থেকে। 44-এর মধ্যে কার্বনের ভাগ কত, অক্সিজেনের ভাগ কত, তাহলে এবার কার্বনের পার্সেন্টেজ কত হবে, কার্বনের পার্সেন্টেজ 12/44 ইনটু 100, আর অক্সিজেনের পার্সেন্টেজ 32/44 করে ফেলো, 27.27%। দুটোকে অ্যাড করে 100 আসছে কিনা চেক করে বল। 72.7, 50 কি 50, কি 50টা আবার কি এলো, 50টা আবার কি এলো, স্যার ভুল হয়ে গেছে। 73.73 না 72 পয়েন্ট,
ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড নেই তোমাদের, জানো তো? আগের বছর অব্দি ছিল। আমাদের এই বছর নেই কেন? সেমিস্টার 1 সেমিস্টার 3 তে এমসিকিউ এক্সাম করবে, বড় বড় গুণ ভাগ যোগ বিয়োগ করবে, নো ক্যালকুলেটর। আগের বছর অব্দি ছিল। আগের বছর অবধি কেন ছিল তাহলে? তোদের উপরে রাগ আছে সরকারের, তাই দেয়নি। তো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত গুণ ভাগ যোগ বিয়োগ করা প্র্যাকটিস করো, এখন থেকে অঙ্ক করো। মাথায় ঢুকেছে কেমন করে বের করতে হবে? একটা একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা করে রাখবি বাড়িতে, সময়টা না একটা কর তাহলে। হোমওয়ার্কে দিতে যাচ্ছিলাম, HTSO4 এ তোমাকে বের করে দিতে হবে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত, পার্সেন্টেজ অফ সালফার কত, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত। বের করে দাও HTSO4 এর মধ্যে কোনটার কত পার্সেন্টেজ। তুমি আগে বের করো, তারপরে আমি দেখছি। তো তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বা মলিকুলার কত বের হয়? 98, তাই তো? এই 98 এর মধ্যে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 2। তাহলে পার্সেন্টেজ বের হচ্ছে কত? বের হচ্ছে 2.04%। সালফারের কন্ট্রিবিউশন কত? সালফারের কন্ট্রিবিউশন 32। পার্সেন্টেজ বের হচ্ছে কত? 2.64, 32.64%। অক্সিজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের কন্ট্রিবিউশন কত? 64। পার্সেন্টেজ বের হচ্ছে কত? 65.32%। এই তিনটে পার্সেন্টেজের সামেশন করলে আশা করি 100% আসবে। টোটাল আছে 100%, যার মধ্যে হাইড্রোজেন আছে 2.04, সালফার আছে 32.64, অক্সিজেন আছে 65.34। তাহলে একটা হোমওয়ার্ক নিয়ে লিখে দাও, বাড়িতে এটা সলভ করে দেবে। গ্লুকোজের মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন কত, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত, পার্সেন্টেজ অফ অক্সিজেন। তিন গ্লুকোজ মলিকিউল। গ্লুকোজ মলিকিউলে কোনটা কত পার্সেন্টেজ আছে এটা বের করে দেবে, হোমওয়ার্ক হিসেবে নিয়ে রেখে দাও। কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16। ক্লিয়ার? চলো তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন মাথায় ঢুকলো, यस सर। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা মাথায় ঢুকলো। হ্যাঁ চলো আমরা চলে যাচ্ছি এবারে কতগুলো एग्जांपल দেখবো। এখানে শুধু মোলটাকে একবার ক্লিয়ার করব। স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রির एग्जांपल গুলো ভালো করে একটু ফলো করার চেষ্টা করো। স্টয়কিওমেট্রির মানেটা কি প্রথমে আগে বুঝিয়ে দিই। স্টয়কিওমেট্রির মানেটা হচ্ছে একটা যখন ইকুয়েশন লিখছি, পুরো একটা ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনটাকে কত গ্রামের জিনিসের সঙ্গে কত গ্রামের জিনিস বিক্রিয়া করলো, দিয়ে কত গ্রামের কি তৈরি করলো, এই টোটাল হিসেবটা বের করাকে বলা হয় স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। মানে এটা বিক্রিয়া তো করে দিলাম, ফর এক্সাম্পল কার্বনকে অক্সিজেনে জ্বালিয়ে দিলাম, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। এবারে কত গ্রাম কার্বনের সঙ্গে কত গ্রাম অক্সিজেন জলে অ্যাকচুয়ালি, তাতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, এই টোটাল হিসেবটা যদি বের করতে যাই, সেই হিসেবটা যেভাবে বের করা হবে সেই মেথডটাকে বলে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। অর্থাৎ রাসায়নিক ভাবে গণনা করতে গেলে যা কিছু করতে হয় সেটাকে বলে হচ্ছে স্টয়কিওমেট্রি। ফর এক্সাম্পল ধর আরো একটা উদাহরণ দিচ্ছি, ধর জেনারেল কমন লাইফ থেকে ধর জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলে জিঙ্ক সালফেটের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এটা তুল্যাঙ্ক ভর করতে গিয়ে দেখেছিলাম। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে জিঙ্ক সালফেটের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এবার কত গ্রাম জিঙ্কের সঙ্গে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কত গ্রাম জিঙ্ক সালফেটের কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, এই হিসাবটা বের করাটা কি বলা হয় স্টয়কিওমেট্রি। তুল্যাঙ্ক ভর করতে গিয়ে কিছুটা আইডিয়া পেয়েছিলাম, এখন বাকি আইডিয়াটা নেব। তো তার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি, কার্বন প্লাস অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রথম কাজ হবে ইকুয়েশন ব্যালেন্স আছে কিনা চেক করা। তো কার্বন প্লাস অক্সিজেন, যা ভাব ছেড়ে দাও, কার্বন প্লাস অক্সিজেন থেকে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ইকুয়েশন ব্যালেন্স আছে। এদিকে একটা কার্বন, ওদিকেও একটা কার্বন, এদিকে দুটো অক্সিজেন, ওদিকেও দুটো অক্সিজেন, ইকুয়েশন ব্যালেন্স আছে। ব্যালেন্স ইকুয়েশনে আগে কিছু লেখা আছে, কার্বনের আগে কিছু লেখা আছে, লেখা নেই মানে কত লেখা আছে? 1 লেখা আছে। তাহলে বেসিক্যালি 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল, হ্যাঁ কি না? এই যে মোল নাম্বারটা, এটাই বেসিক্যালি স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট। কি বলে এটাকে? স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট বা স্টয়কিওমেট্রিক গুণক বা স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট। যে কোএফিশিয়েন্টটা কি মিন করে? মোল নাম্বার কে মিন করে। তাহলে বল এখানে এই বিক্রিয়াতে কত মোল কার্বনের সঙ্গে কত মোল অক্সিজেন বিক্রিয়া করে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে?
মোল কার্বনের 1 মোল কার্বনের সঙ্গে 1 মোল অক্সিজেন 1 মোল অক্সিজেন গ্যাস বিক্রিয়া করেছে দিয়ে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্যাস 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করেছে, হ্যাঁ কি না? এটাই বিক্রিয়াটা হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, মোলের হিসাব তো পেলাম, মোল থেকে এবার ভরের হিসাবে আসার চেষ্টা করছি। কিসের হিসাবে? ভর বা মাস। বল 1 মোল কার্বনের ভর কত? 1 মোল কার্বনের ভর হচ্ছে তার পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট যত, তাই না? 1 মোল যে কোনো কিছুর মাস কত? 1 মোল যে কোনো কিছুর মাস হচ্ছে তার অ্যাটমিক ওয়েট যত ততটাই। তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট কত? 12। তার মানে 1 মোল কার্বন মানে কত গ্রাম? 12 গ্রাম। 1 মোল অক্সিজেন কত গ্রাম হবে? 16 × 2 32। কারণ 1 মোল যে কোনো মলিকিউল, 1 মোল যে কোনো মলিকিউল তার ভর কত হয়? তার যেটা আণবিক ভর বা মলিকুলার ওয়েট। 1 মোল যে কোনো মলিকিউল তার ভর কত হয়? তার যেটা আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত গ্রাম? 1 মোল CO2 একটু আগেও বের করেছে, CO2 এর আণবিক ভর কত? 44 বের করেছে একটু আগেও। তাহলে 1 মোল CO2 মানে কত ভর? 44 ভর, 44 গ্রাম। একই না বল? একবার বল রিঅ্যাকট্যান্ট গুলোর টোটাল মাস কত? মানে রিঅ্যাকট্যান্ট মানে বিক্রিয়ক যারা বিক্রিয়া করছে, টোটাল মাস কত? 12 প্লাস 32 কত হয়? 44 গ্রাম। প্রোডাক্টের টোটাল মাস কত? 42 ভরের নিত্যতা সূত্র মেইনটেইন হয়েছে? ভরের নিচে আগে আর পরে ভর একই থাকবে, মেইনটেইন। হ্যাঁ তাহলে আগে ভর কত? 12 প্লাস 32 44, পরে ভর কত? 44। ভরের নিত্যতা সূত্র মেইনটেইন হয়েছে, ভেরি গুড। এবারে বল তাহলে কি আমরা বলতে পারি যে 12 গ্রাম, এবার স্টেটমেন্টটা বল, 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, বলতে পারি? বাকি বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে গেলে 12 গ্রাম কার্বনকে বার্নিং করতে হবে। বাকি বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে গেলে 32 গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে। ক্লিয়ার? এই হিসাবটাই বলছে স্টয়কিওমেট্রি। এটা তো ভরের হিসাব হলো। আয়তনের হিসাবে আসছি। এরা সকলেই গ্যাস, সকলে তো নয়, কার্বন তো গ্যাস নয়, বাট বাকিরা গ্যাস, একই না? তাহলে এসটিপি তে যদি আয়তনের হিসাবে আসি, কার্বন তো সলিড, ওটা গ্যাস না, তাই ওর জন্য অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু 1 মোল অক্সিজেন মানে কত লিটার অক্সিজেন নিয়েছি? 22.4 লিটার, যাকে আমরা মোলার ভলিউম বলে থাকি। কারণ 1 মোল যে কোনো গ্যাস তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে 1 মোল 22.4 লিটার এতটা আয়তনের অক্সিজেন নিয়েছি। 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তাহলে কার্বন ডাই অক্সাইড কত আয়তন তৈরি হয়েছে? এটাও 22.4 লিটারই তৈরি হয়েছে। কারণ দুটোই 1 মোলই তৈরি হয়েছে। 1 মোল অক্সিজেন মানে তার আয়তন কত? 22.4 লিটার। 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে বলো এই বিক্রিয়া যদি কোশ্চেন করে কার্বনকে অক্সিজেনে দহন করা হলো এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হলো, বিক্রিয়াতে আয়তনে কোনো পরিবর্তন হলো না, কারণ কার্বন তো আয়তনে ধরা হচ্ছে না, ও তো সলিড, ও তো আয়তন ধরাই হচ্ছে না। বিক্রিয়ার আগে তাহলে টোটাল আয়তন কত ছিল? 22.4 লিটার, যেটা কিনা অক্সিজেনের আয়তন। বিক্রিয়ার পরে টোটাল আয়তন কত পেয়েছি? 22.4 লিটার। তাহলে এই বিক্রিয়াতে আয়তনে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। ক্লিয়ার? মাথা ঠিক আছে? হিসাবটা আমরা পেলাম, এই যে টোটাল হিসাবটা পেলাম, কত ভরের সঙ্গে কত ভর বিক্রিয়া করছে, দি কত ভর তৈরি করছে, কত আয়তনের সঙ্গে কত আয়তন তৈরি করছে, দি কত আয়তন তৈরি হচ্ছে, এই হিসাবটাকে কি বলছি? স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। চলো আরেকটা হিসাব দেখা যাক। চল, এই হিসাবটা তো আগে আমরা করেছি। কারণ তখন একটাই দুটোই করেছিলাম, এখন অনেকগুলো করব। ওখানেও স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনই করছিলাম। কোথায় করেছিলাম বল? আগে যে বললাম করেছিলি, কোথায় করেছিলি বল? একদম করেছিস। কোথায় করেছিস? কোন টপিকে করেছিস বল? ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে গিয়ে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে ZnSO4 হাইড্রোজেন তৈরি হয়েছিল, ওখানেও এই ক্যালকুলেশনটা করেছিলাম আমরা। চল পরেরটা কি বলছে দেখি। বলছে KClO3 থেকে KCl অক্সিজেন তৈরি হচ্ছে। চল ইকুয়েশনটাকে আগে লিখে নি। KClO3 থেকে একে উত্তপ্ত করা হচ্ছে, কি তৈরি হচ্ছে? KCl আর অক্সিজেন। প্রথম কথা, ইকুয়েশন ব্যালেন্স আছে কিনা? ইকুয়েশন না ব্যালেন্স থাকলে কিছুই হবে না, তাই সবার আগের কাজ হচ্ছে ইকুয়েশনকে ব্যালেন্স করো। প্রথম কাজ হচ্ছে ইকুয়েশন ব্যালেন্স করো। ব্যালেন্স, এই ভালো করে দেখ, ব্যালেন্স নেই। KClO3 থেকে KCl আর অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে ব্যালেন্স নেই, ব্যালেন্স করতে হবে। কোথায় রে? অক্সিজেন 3টে, অক্সিজেন 2টো। নিচে এইটা আপনারা 2 হবে, ওখানে থেকে 2 আর 3
তাহলে এবার ব্যালেন্স হয়েছে, হ্যাঁ পটাশিয়াম দুটো, ক্লোরিন দুটো, অক্সিজেন 6টা, ব্যালেন্স আছে তো? আগে যে নাম্বারগুলো বসেছি সেগুলোকে অ্যাকচুয়ালি কি নাম্বার বলে? মোল সংখ্যা, বাট অ্যাকচুয়ালি কি বলে? প্রথমে কি বলে? স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্টয়কিওমেট্রিক গুণক বা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো কি মিন করে? এগুলো মোল সংখ্যাকে মিন করে। তাহলে মোলের হিসাব যদি বের করি, এখানে কত মোল রিঅ্যাক্ট করে গেছে? 2 মোল রিঅ্যাক্ট করেছে। 2 মোল পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হয়েছে, তাতে কত মোল পটাশিয়াম ক্লোরাইড পেয়েছি? 2 মোল। আর কত মোল অক্সিজেন পেয়েছি? 3 মোল। এবার আমরা ভরে আসছি, মোল থেকে মাস বা ভরে আসছি। 1 মোলের ভর কেমন করে বের করে? তার আণবিক ভর বের করে, রাইট? সবগুলো আণবিক ভর বা মলিকুলার ওয়েট বের করে নি। KClO3 এর আণবিক ভর বের করে নাও। পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5, আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3টে আছে। বের করে বলো পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত আসছে। একইভাবে KCl বের করবে, পটাশিয়াম 39, ক্লোরিন হচ্ছে 35.5। একইভাবে অক্সিজেন বের করবে 16 ইন্টু 2 দিয়ে বলো মলিকুলার ওয়েট বা আণবিক ভরগুলো কত কত করে আসছে। KClO3 এর আণবিক ভর কত আসছে? KClO3 এর আণবিক ভর KClO3 তার আণবিক ভর কত আসছে? 122.5 আসছে KClO3 আণবিক ভর। তো যোগ করতে এত টাইম লাগে কেন? কি কনফিউশন কোথায়? 39 এর কনফিউশন। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39। ক্লোরিন কত? 35.5। অক্সিজেন কত? 16 ইন্টু 3। 3 গুলো কর, দিয়ে তাড়াতাড়ি যোগটা কর। এগুলো কত মোলের ভর? এগুলো সব কত মোলের হিসেব? 1 মোলের হিসাব। কিন্তু কেন কি 1 মোল করে সব তৈরি হয়েছে? এগুলো কিন্তু সব 1 মোলের হিসাব বেরোলো, তাই তো? তাহলে 1 মোল KClO3 মানে 122.5 গ্রাম। এখানে 2 মোল আছে, তাহলে 2 ইন্টু 122.5 গ্রাম, দ্যাট ইজ 245 গ্রাম আসবে। এখানে 2 মোল KCl আছে, সো 2 ইন্টু 74.5 গ্রাম, দ্যাট কামস 149 গ্রাম। এখানে 3 মোল আছে, 1 মোল মানে 32, তাহলে 3 মোল মানে 3 ইন্টু 32 গ্রাম, which comes 96 গ্রাম। তাহলে এবারে ভরের হিসাবটা কি বলছে বল অভিনব? ভরের হিসাব কি বলছে? কত গ্রামকে উত্তপ্ত করলে কত কত গ্রাম পাওয়া যায়? 245 গ্রাম KClO3 বা পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 149 গ্রাম KCl 149 গ্রাম KCl পাওয়া যায়, আর 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। শুভম, কোনো ডাউট আছে ভরের হিসাবে? কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করছি ফাইনালি? একবার 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করেছি? কারণ এখানে 1 মোল হিসাব করা হয়েছে। 1 মোলের ভর কত? 122.5। তাহলে 2 মোলের ভর কত হবে? ইনটু 2। এখানে 1 মোলের ভর কত বেরিয়েছে? 74.5। তাহলে 2 মোলের ভর কত? এখানে 2 মোল আছে না, 2 মোলের ভর কত? ইনটু 2। আর অক্সিজেনের 1 মোলের ভর কত? 32। কিন্তু এখানে 3 মোল আছে, রাইট? 3 মোলের ভর কত? 3 ইনটু 32। কেন মাল্টিপ্লাই তো করা হয়েছে, ক্লিয়ার? তাহলে এবার বল কত মোল পটাশিয়াম ক্লোরাইডকে আমি উত্তপ্ত করছি? 2 মোল। কত গ্রাম? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করছি, তাতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে? 149। আর কত গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে? ক্লিয়ার? এবারে এইখান থেকে আয়তন বা ভলিউমের হিসাব বের করতে হবে এসটিপি তে। আয়তনের হিসাব কি বলে? 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। 1 মোল মানে যা খুশি গ্যাস হোক, 22.4 লিটার। এখানে কি প্রথমে বল পটাশিয়াম ক্লোরাইড কি গ্যাস না সলিড? পটাশিয়াম ক্লোরাইড সলিড। তাহলে এর আয়তনে কোনো গল্প আসবে? নেই। পটাশিয়াম ক্লোরাইড গ্যাস না সলিড? এর আয়তনে কোনো গল্প আসবে? অক্সিজেন গ্যাস না সলিড? গ্যাস। তাহলে শুরুতে কোনো গ্যাস ছিল, কিন্তু পরবর্তীকালে কত আয়তন গ্যাস তৈরি হবে? না 3 মোলের গ্যাস তৈরি হবে। 1 মোলের আয়তন ওটা, তাহলে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তা বলো সেটা এত লিটার টোটাল গ্যাস তৈরি হবে।
তার মানে শুরুতে কোনো গ্যাস ছিল এখানে, কিন্তু 67.2 লিটার গ্যাস আলটিমেটলি তৈরি হয়ে যাবে যদি আমরা 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 67.2 লিটার আয়তনের গ্যাস তৈরি হয়ে যাবে, যার ভর হবে 96 গ্রাম। ওকে, Yes, sir. মাথায় ঢুকেছে? হ্যাঁ। একটা স্টেটমেন্ট তাহলে পুরো লিখে রাখি এইটার জন্য, তাহলে পুরো জিনিসটা মাথায় ঢুকে যাবে। লেখ 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পুরো স্টেটমেন্টটা মাথায় ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, KClO3, তাকে উত্তপ্ত করলে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়। 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় এবং STP-তে 67.2 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যার ভর 96 গ্রাম। পাওয়া যায় এবং STP-তে STP 67.2 লিটার অক্সিজেন গ্যাস তৈরি হয়, যার ভর 96 গ্রাম। 67.2 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যার ভর 96 গ্রাম। ঠিক আছে, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় এবং 67.2 লিটার অক্সিজেন গ্যাস STP-তে পাওয়া যায়, যার ভর কত? 96 গ্রাম। ক্লিয়ার? মাথায় ঢুকেছে পুরোটা? বেশ, চল আর একটা উদাহরণ দেখি। যা যা বলছি পুরো চারটা ক্লিয়ার করে দাও আমাকে। CO হচ্ছে এখানে গ্যাস, অক্সিজেন হচ্ছে এখানে গ্যাস, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এখানে গ্যাস, সবাই গ্যাস। কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন গ্যাসের রিঅ্যাকশন হচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। প্রথমে ব্যালেন্স করবে, ব্যালেন্স করে যে নাম্বারগুলো পাবে সেগুলোই মোল বা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেগুলোই মোল। মোল পেলে সেখান থেকে ভর বের করবে, ভর পেলে সেখান থেকে ভলিউম বের করবে। ভলিউম সকলের জন্য বেরোবে কারণ সকলেই গ্যাস আছে। তাড়াতাড়ি করে দাও, পুরো হিসাবটা বের করে দাও। তো চলো তাহলে আমরা দেখে নিই। আমরা দেখলাম এটাকে ব্যালেন্স করলে কি দাঁড়াচ্ছে, হাইড্রোজেন প্লাস ক্লোরিন H2 প্লাস Cl2, এখানে 2 করে দিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই 2টা হচ্ছে মোলের হিসাব, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেগুলো আছে 2 আছে, এটাই হচ্ছে তার মোলের হিসাব। দ্যাট ইজ 1 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল ক্লোরিন গ্যাসের সঙ্গে রিঅ্যাকশন করলে 2 মোল HCl গ্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? মোলের হিসাব থেকে যদি আমরা ভরের হিসাবে আসি, 1 মোলের ভর কত? 1 into 2, দ্যাট ইজ 2 গ্রাম। এখানে 1 মোলের ভর কত? 35.5 into 2, দ্যাট ইজ 71 গ্রাম। এখানে 2 মোলের ভর কত? 2 into 1 plus 35.5, যেটাকে কেউ কেউ বলছে 45.5। আরে স্যার আমি ভুল করে বলে দিয়েছি। তো 73 গ্রাম। এটা হয়ে গেল ভরের হিসেব। আয়তনের হিসেব, STP-তে আয়তনের হিসেব। আমি তো কেউ কেউ বলেছি, তোর নাম তো নিনি, তুই নিজেই বলে বলে ভাইরাল হচ্ছিস। আমি কি কেউ কেউ বলে তোর নাম নিয়েছি নাকি বলে এবার নিব নামটা? সো 1 মোল হচ্ছে 22.4 লিটার, এখানে 1 মোল হচ্ছে 22.4 লিটার। যে কোনো 1 মোল STP-তেই 22.4 লিটার। 2 মোল আছে, 2 into 22.4 লিটার মানে হচ্ছে 44.8 লিটার। ক্লিয়ার? এতদূর অব্দি ক্লিয়ার? এবারে ভরের অনুপাত বের করতে হবে। কত ভর? 2 গ্রাম, তার সঙ্গে কত ভর? 71 গ্রাম, তাতে কত ভর তৈরি হচ্ছে? 73 গ্রাম। তাহলে ভরের অনুপাত যদি আমরা লিখি, নিচে লিখে দাও ভরের অনুপাত বা মাসের অনুপাত। সো ভরের অনুপাত কত বেরোলো? ভরের অনুপাত বেরোলো একজনের 2 গ্রাম, একজন 71 গ্রাম, অন্যজন তৈরি হয়েছে 73 গ্রাম। এইটা বেরোলো এদের ভরের অনুপাত। 2 গ্রামের সঙ্গে 71 গ্রাম বিক্রিয়া করেছে, দিয়ে 73 গ্রাম তৈরি করেছে, এটা হচ্ছে তিনজনের ভরের অনুপাত। একই রকম ভাবে যদি আয়তনের অনুপাত বের করতে হয়, আয়তনের অনুপাত বা আয়তন রেশিও যদি বের করতে হয়, একই রকম ভাবে কি হবে? এর আয়তন কত? 22.4, এটাও 22.4, ওটা 44.8। তাহলে 22.4 is to 22.4 is to 44.8, কত হবে সিম্পলিফাই করলে?
1:2 বুদ্ধি করে বলে এই আয়তন অনুপাতটা বেসিক্যালি মূল নাম্বারের অনুপাতই, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে আয়তন অনুপাত বের করতে গেলে এত 22.4 লাগাবো না, এরপর থেকে ডাইরেক্টলি মোলের অনুপাতটাকে আয়তন অনুপাত বসিয়ে দেবো, মোলের অনুপাতকে আয়তন অনুপাত বসিয়ে দেবো। আলাদা করে আমরা এই 22.4 এর হিসাব করবো না, কারণ আয়তনের অনুপাতটা বেসিক্যালি আর কিছুই না, মোলের অনুপাতে বেরিয়েছে, তাহলে ওটাকে আমরা আয়তন অনুপাত বলে চালিয়ে দেবো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? লাস্ট একটা করে নেওয়া যাক নাকি? হ্যাঁ চল তাড়াতাড়ি করবি, দেখি কি দিয়েছে। এখানে অনেকগুলো আছে, চল আমি একটা দিয়ে দিই, নাহলে এটা হোমওয়ার্কে লিখে রাখ, এটা হোমওয়ার্কে লিখে রাখ, হোমওয়ার্কে দুটো থাকলো তাহলে। ব্যালেন্স করতে হবে এবং ব্যালেন্স করতে পারবে অভিনব, না ব্যালেন্স করে দিতে হবে? তুই পারবি শুভম ব্যালেন্স করতে? ব্যালেন্সটা করে নাও তাহলে, এইটা আমাদের হোমওয়ার্ক থাকছে, চাইলে ব্যালেন্সটা করে নাও, বা যদি একবারে করবে তো করে নাও, ইনটু এখানে পুরোটা একবারে, পুরো টোটাল হিসাবটা একবারে করে নাও, এটা আমাদের হোমওয়ার্ক থাকছে। আচ্ছা, আজকে আমাদের এই অবধি শেষ করছি ক্লাসটা, আমরা পরের ক্লাসে মোলারিটি নরমালিটি এটা করে নিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে বলে দিই মঙ্গলবারে আমরা একটা এক্সট্রা ক্লাস রাখবো, মঙ্গলবারের এক্সট্রা ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারটাই কন্টিনিউ করবো, সকালের দিকে রাখবো অ্যারাউন্ড 10টা 10:30, ঠিক আছে? ওখানে অ্যাটমিক স্ট্রাকচারটাই কন্টিনিউ করবো, ঠিক আছে? 10টা থেকে 10টা 10:15 10:30 পর্যন্ত শুরু করবো, ঠিক আছে? এবং সকালের দিকে ক্লাসটা রাখবো, ওখানে অ্যাটমিক স্ট্রাকচারটা মেইনলি কন্টিনিউ করবো, ঠিক আছে? অ্যাটমিক স্ট্রাকচারটা পুরোটা যতটা এগোবে অ্যাটমিক স্ট্রাকচারটা করবো, পরমাণুর গঠন এইটা, ঠিক আছে? ওইটা করে নেবো। আর এরপরে যখন আমার এখানে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আবার আসবো এই মৌলের ধারণা নিয়ে, বেসিক কনসেপ্টে যেটুকু বাকি আছে সেটুকু করে আমরা শেষ করবো, ঠিক আছে? এবার চলো এইটা করে নাও, হোমওয়ার্কটা এখন দিলাম, এখনই পারলে করে নাও।